হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সামনে প্রচুর এক্সাম, পিএসসি, মিসলেনিয়াস সার্ভিস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস মেন্স, রেলের পরীক্ষা, এসএসসির পরীক্ষা, আরআরবির পরীক্ষা, প্রচুর এক্সাম, পুলিশের পরীক্ষা সামনে। এবং তোমরা জানোই যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ওভারঅল এই সময়কালের মধ্যে ইম্পর্টেন্ট যাচ্ছে সেগুলোকে একবার রিভিশন করে দেওয়া বা হাইলাইট করে দেওয়ার জন্যই কিন্তু আমি এই নতুন সিরিজ চালু করেছি। আগের দিন একটা ক্লাস হয়ে গেছে, তো আজকে সেকেন্ড ক্লাস, এবং দ্রুত এক ঝলকে মোস্ট ইম্পর্ট্যান্ট হাইলাইটসগুলোকে দেখে নেব এবং কোশ্চেন অ্যান্সার করব। আশা করি তোমরা প্রত্যেকে রেডি রয়েছে। চলো আজকের প্রথম ক্লাস, প্রথম কোশ্চেন, ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে মনোজ মিত্তল কোন আর্থিক প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন? চিফ ম্যানেজিং ডিরেক্টর এবং নতুন চেয়ারম্যান হিসাবে কোন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগ দিলেন মনোজ মিত্তল? অপশান এ বলছে এনএইচবি অর্থাৎ ন্যাশনাল হাউজিং ব্যাংক, অপশান বি বলছে নাবার্ড, অপশান সি বলছে সিডবি, আর অপশান ডি বলছে এক্সিম ব্যাংক। তোমরাই বলো কোনটা অ্যাকশন হবে, কোনটা অ্যান্সার হবে? এনএইচবি নাকি নাবার্ড নাকি সিডবি নাকি এক্সিম ব্যাংক? অ্যান্সার দাও স্যার। এটা দুটো অ্যান্সার হচ্ছে সিডবি। সিডবি ইজ দ্য রাইট অ্যান্সার। সিডবি কী জিনিস স্যার? সিডবি হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যার এস্টাবলিশমেন্ট 1990 সালের 2রা এপ্রিল, যার মেন হেডকোয়ার্টার উত্তরপ্রদেশের লখনৌতে, এবং এরই চেয়ারম্যান এবং এমডি হলেন মনোজ মিত্তল, সাম্প্রতিককালে নিযুক্ত হয়েছেন। এবং এই যে আমরা সিডবি বলছি, এটা আসলে একটা হেল্পিং হ্যান্ড, এটা হেল্পিং হ্যান্ড কোনো একটা সংস্থার। কোন সংস্থার? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিবিআই, এর আন্ডারে একটা হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করছে। এবং সেটা তৈরি হয়েছিল 2 এপ্রিল 1990 সালে, যেটা ভারত সরকার তৈরি করেছিল। চলো পরের কোশ্চেন, দ্রুত। সেকেন্ড কোশ্চেন কি বলছে? কোন আর্থিক নিয়ন্ত্রক সম্প্রতি সেভা চ্যাটবোট চালু করেছে? কোন আর্থিক সংস্থা মূলত যারা সেভা নামে একটা চ্যাটবোট সিস্টেম চালু করেছে? অপশান এ বলছে আরবিআই, অপশান বি বলছে সেবি, অপশান সি বলছে আইআরডিএআই, আর অপশান ডি বলছে নাবার্ড। বলো বলো, দ্রুত বলো, কোনটা অ্যান্সার হবে স্যার? আরবিআই নাকি সেবি নাকি আইআরডিএআই নাকি নাবার্ড? অ্যান্সার কি স্যার? এটার অ্যান্সার হচ্ছে সেবি। সেবি ইজ দ্য রাইট অ্যান্সার। সেবির ফুল ফর্ম কি স্যার? সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ ব্যাংক অফ ইন্ডিয়া। তোমরা সবাই, বোর্ড অফ ইন্ডিয়া, তোমরা প্রত্যেকে জানো। তো সেবি জিনিসটা কি স্যার? সেবির একটা নতুন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা সক্ষম একটা চ্যাটবোট, যা বিনিয়োগকারীদের জন্য চালু করা হয়েছে, এবং সেটার নাম হচ্ছে সেভা চ্যাটবোট, সেভা। এবং এই সেবির আরেকটা সিস্টেম চালু হয়েছে যার নাম হচ্ছে সেবি কমপ্লেইন্ট রিড্রেসাল সিস্টেম, বা যার শর্ট ফর্ম হচ্ছে স্কোর্স। এইটা চালু করা হয়েছে জুন মাসে 2011 সালে। তাহলে স্যার এটা কারেন্ট অ্যাফেয়ার্স নয়, বাট মনে রাখতে হবে এই কোরের এই যে স্কোর্স বললাম, তার আপডেট ভার্সন 2.0 চালু হলো সাম্প্রতিককালে 1 এপ্রিল 2024-এ। এই তাহলে সেবির মূল কাজকর্ম কি? সেবি এমন একটা সংস্থা যারা কি করে, যারা পণ্য বাজার এবং পুঁজি বাজার এই দুটোর মধ্যে তারা একটা মেলবন্ধন করে তার বাজারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এবং এই সেবি তৈরি হয়েছিল 1988 সালে ভারতের সিকিউরিটিজ এবং পণ্য পরিষেবাগুলোকে বাজারে নিয়ন্ত্রণ করার জন্য, দাম দর মোকাবিলা করার জন্য। এবং সেবির হেডকোয়ার্টার কোথায় স্যার? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এবং বর্তমানে সেবির যিনি 10ম চেয়ারম্যান বা বর্তমান চেয়ারম্যান, তার নাম হচ্ছে মাধবীপুরী বাক বা মাধবীপুরী বুচ। এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখেছিও কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে ট্র্যাডিশনাল জিকে। এবং এই যেগুলো স্কোর্স 2.0 আপডেট হলো আমাদের 1 এপ্রিল, সুতরাং এর প্রথম ভার্সান এটা কী কাজে লাগে? এই জিকের গাও বা একটু পিছন দিকে কাইন্ডনেসটা কিন্তু লাগতে পারে। এরমভাবেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে ইদানিংকালে, বিভিন্ন পরীক্ষায় এরমভাবেই দেখেছিও। চলো পরের কোশ্চেন, মানু ভাকারের নাম সাম্প্রতিককালে খবরে প্রচণ্ড পরিমাণে এসছে। প্রত্যেকে তার ছবি দেখেছো, ভিডিও দেখেছো, প্রচুর সোশ্যাল মিডিয়া ছবি দিয়ে ভরিয়ে দিয়েছো। এবার কোশ্চেন দেখি, মানু ভাকার 2024-এর প্যারিস অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতলেন, এটা আমরা খবরে জানি।
তো তিনি কার সঙ্গে এই যে মিক্সড গেম খেলা হয়েছে, মিক্সড টিম গেম খেলা হয়েছে, তার পার্টনারের নাম কি ছিল, কার সাথে তিনি পার্টনারশিপ করেছেন? অ্যান্সার করো। অপশান এ বলছে সরবজোৎ সিং, অপশান বি বলছে বিজয় কুমার, অপশান সি বলছে গগন নারাং, অপশান ডি বলছে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা নাকি বিজয় কুমার নাকি গগন নারাং নাকি সরবজোৎ সিং মানু ভাকার কার সঙ্গে পার্টনারশিপে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিমে তিনি ব্রোঞ্জ পদক জিতলেন এবারের 2024 সালের অলিম্পিকে, যেটা প্যারিসে বা ফ্রান্সে হচ্ছে? বলো কি অ্যান্সার হবে? ইয়েস, এর অ্যান্সার হচ্ছে এ, সরবজিৎ সিং। এবার এই যে মানু ভাকার এটা জিতলেন, এর সঙ্গে বেশ কিছু রেকর্ড পাওয়া গেছে এবং প্যারিস অলিম্পিক 2024-এ বেশ কিছু খবর আমাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে হচ্ছে, যেহেতু চলছে এখনও, এবং পরীক্ষার জন্য সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ যদি কোশ্চেন খুব হালফিলে বানানো হয়ে থাকে তাহলে কিন্তু সাম্প্রতিক কাল থেকেও কোশ্চেন আসতে পারে। কি স্যার পয়েন্টগুলো কি কি? প্যারিস অলিম্পিক এই যে ব্রোঞ্জ জিতলেন মানু ভাকার, সেটা একটা হিস্ট্রিক্যাল রেকর্ড তৈরি করা হয়েছে, রেকর্ড হেসছে, যেটা মানু ভাকার সরবজোৎ দুজন মিলে করেছেন। 2024-এর এই প্যারিস অলিম্পিক তিনি যে জিতছেন, ঠিক আছে, সেটা পার্টিকুলারলি পার্টনারশিপে জিতছেন। এবং মনে রাখতে হবে এই 30শে জুলাই 2024 সালে পার্টিকুলার প্যারিসের চ্যাটোরেক্স ন্যাশনাল শুটিং সেন্টারে যে খেলাটা আয়োজন করা হয়েছিল, সেখানেই মানু ভাকার এবং তার সঙ্গে সরবজোৎ সিংয়ের যে টিম তারা জিতছে। কোন দলকে হারিয়ে তারা জিতছে এটা কিন্তু অনেকেই খেয়াল করে যাচ্ছ না। খেয়াল রেখো, পরীক্ষা কোশ্চেন আছে যে কাদেরকে হারিয়েছেন, হুম ডিফিটেড, কাকে হারানো হয়েছে? দক্ষিণ কোরিয়ার দুজন আরও শুটার, তার নাম কি, ওহ ইয়ে জিন আর ওন হো লি, এই দুজনের জুটিকে তারা কিন্তু হারাচ্ছে 16-10 এই র্যাঙ্কিংয়ে, 16-10 র্যাঙ্কিংয়ে তারা হারাচ্ছে। প্যারিসের 26শে জুলাই থেকে 11ই আগস্ট 2024 সাল অবধি এবারে 33rd বা 33তম সামার অলিম্পিক বা গ্রীষ্মকালীন অলিম্পিক চলছে। এবং বলতে পারো ভারতবর্ষে এই যে শুটিং দল একটা গেছিলো, ভারতবর্ষে তো আরও অনেক দল পাঠানো হয়েছে, তো শুটিং টিমে কিন্তু মানু ভাকারের সঙ্গে এরকমভাবে আরও 20 জন, অর্থাৎ টোটাল 21 জনের একটা সদস্যের শক্তিশালী শুটিং দলকে পাঠানো এবার হয়েছিল। এদের মধ্যে কিন্তু আরেকজনও খবরে আসছে, কারণ মানু ভাকার এবং সরবজোৎ সিং এরা মেডেল জিতলেও আরও এক ব্যক্তি শুটিংয়েই পদক জয় পেয়েছে। তোমরা তার নামটা দেখি কমেন্টে জানাও, দ্রুত জানাও। আর কি কি পয়েন্ট মনে রাখতে হবে স্যার প্যারিস অলিম্পিক থেকে? প্যারিস অলিম্পিকের এবারের ম্যাসকটের নাম কি ছিল স্যার? অলিম্পিক ফ্রিজ। অলিম্পিক ফ্রিজ, অলিম্পিক ফ্রিজটা কি জিনিস স্যার? একটা টুপি, এটা হ্যাট। প্যারিস অলিম্পিকের এবারের মোটো বা মূল মন্ত্র কি ছিল স্যার? অ্যালোন উই গো ফাস্টার বাট টুগেদার উই গো ফার্দার। ঠিক আছে, এই মোটোটাও পরীক্ষায় আসে কোশ্চেনে, এবারে মোটোটা কী ছিল তাই খেয়াল করে যাও। আরেকটা কী মনে রাখতে হবে মানু ভাকারের পয়েন্ট থেকে? স্যার মানু ভাকার এই নিয়ে দুবার অলিম্পিকে পদক জিতছেন, কিন্তু সরবজোৎ সিং প্রথমবারের জন্য তিনি পদক জয় করছেন অলিম্পিকের বুকে, ঠিক আছে। আর ভারতবর্ষের অলিম্পিকে প্রথম মহিলা শুটার হিসাবে মানু ভাকার কিন্তু স্বাধীনতার পরে তারা কিন্তু পদকটা পাচ্ছে, এবং প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে এই সংস্কারে, অর্থাৎ এই পার্টিকুলার প্যারিস অলিম্পিকে 2টো পদক পর্বত জিতলেন। এটা প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি কিন্তু স্ট্র্যাটেজিকের একটা পোর্শনের নাম তুলে নিলেন, সুতরাং খেয়াল করার বিষয়। চলো পরের কোশ্চেন দেখে নিই। কে সর্বকনিষ্ঠ প্যারা সাঁতারু, প্যারা সুইমার সফলভাবে সাম্প্রতিককালে ইংলিশ চ্যানেল পেরিয়েছেন বা জয় করেছেন? কোন প্যারা সাঁতারু বা প্যারা সুইমার সাম্প্রতিককালে ভারতবর্ষের যিনি ইংলিশ চ্যানেলকে জয় করলেন? অপশান বলছে অনিতা সুদ, অপশান বি বলছে জিয়া রায়, অপশান সি বলছে অরুণিমা সিনহা, অপশান ডি বলছে রাধিকা শর্মা। বলো কোনটা অ্যান্সার হবে? অনিতা সুদ নাকি অরুণিমা সিনহা নাকি জিয়া রায় নাকি রাধিকা শর্মা? স্যার এটার অ্যান্সার হচ্ছে কি? জিয়া রায়। জিয়া রায় ইজ দ্য রাইট অ্যান্সার। কী জিনিস স্যার, খবরগুলো জেনে নিই। মুম্বাইয়ে 16 বছর বয়সী তিনি একজন নৌসেনাবাহিনীর একজন মেয়ে, নৌসেনাবাহিনীর একজন কর্মীর মেয়ে। তিনি কিন্তু একটা কঠিন রোগ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে তিনি ভোগেন। এই প্যারা সুইমার কিন্তু তাক লাগিয়ে দিয়েছে, বিশ্বে নতুন রেকর্ড করে সবচেয়ে কম সময়ে তিনি কিন্তু ইংলিশ চ্যানেল পেরোচ্ছেন। কত সময় জিতছেন? 17 ঘন্টা 25 মিনিট। এর চেয়ে কম সময়ে কিন্তু কেউ ইংলিশ চ্যানেল পেরোতে পারেনি, তাই এটা ইম্পর্টেন্ট রেকর্ড। পরীক্ষার জন্য খেয়াল করে যেও কোত্থেকে কোথা পর্যন্ত তিনি সাঁতার কেটেছেন।
মনে রাখতে হবে 28শে জুলাই 2024 সালে ইংল্যান্ডের একটা পয়েন্ট আছে ইংলিশ চ্যানেলে, তার নাম হচ্ছে অ্যাপটস ক্লিফ। সেখান থেকে 34 কিলোমিটার তিনি ইংলিশ চ্যানেলে সাঁতার কাটছেন এবং পৌঁছাচ্ছেন 29শে জুলাই ফ্রান্সের কোন পয়েন্টে? দে লা কোর্ডন বা দুন, এই এলাকাতে তিনি পৌঁছাচ্ছেন। 34 কিলোমিটার তিনি পেরিয়েছেন 28শে জুলাই থেকে 29শে জুলাইয়ের মধ্যে 17 ঘন্টা 25 মিনিট সময় নিয়ে, এবং দিস ইজ দ্য লোয়েস্ট টাইম তিনি যেটা গ্রহণ করেছেন, এবং এটাই কিন্তু পরীক্ষার জন্য টাইমিংটা ইম্পর্টেন্ট। তো খেয়াল রেখো পয়েন্টটা। চলো পরের কোশ্চেনে চলে আসি। আশা করি তোমরা কোশ্চেনগুলোর কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে তোলা হয়েছে, কেন তোলা হয়েছে বুঝতে পারছো। সুতরাং স্ট্র্যাটেজিকের সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের যে মেলবন্ধন করতে হয় সেই পয়েন্টগুলোকে বোঝানোর চেষ্টা করছি, ভাই ভালো করে দেখে যেও। নেক্সট, নিকোলাস মাদুরো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন? নিকোলাস মাদুরো কোন দেশের সম্প্রতি রাষ্ট্রপতি হিসাবে রি-ইলেক্টেড হয়েছেন? অপশান এ নাইজেরিয়া, অপশান বি ইথিওপিয়া, অপশান সি ভেনেজুয়েলা, নাকি অপশান ডি কেনিয়া? কোনটা স্যার অ্যান্সার হবে? দুটো, নাইজেরিয়া, ইথিওপিয়া, ভেনেজুয়েলা, কেনিয়া। কি হবে? নিকোলাস মাদুরো। বলে রাখি 2024 সালের যেহেতু সামনে অনেকগুলো পরীক্ষা আছে, 2022 সালের জানুয়ারি থেকে 2024 সালের জুন মাস অবধি আমি আমার কম্পাইলেশন নোট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি কিন্তু অলরেডি দিয়ে রেখে দিয়েছি। তো তোমার যদি সেই নোট পেতে হয়, অর্থাৎ বুক পেতে হয়, নোট পেতে হয়, পিডিএফ নোট পেতে হয়, তাহলে সরাসরি কিন্তু আমাকে 9143886331 এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো যে স্যার আমাকে ম্যানগ্রোভ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা স্যার দেন। ঠিক আছে, তোমাকে সরাসরি আমি লিঙ্ক দিয়ে দেবো, তুমি সেখান থেকে পিডিএফটা পারচেস করে নিতে পারো। এবং সচরাচর দেখা যায় কি 1 বছরের পাওয়া যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে আমি কিন্তু 3 বছরের খবরকে কভার করে দিয়েছি এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসকে ছক করে দিয়েছি, যেমন কোনো একটা কালে কোনো একটা ম্যাগাজিনে করতাম, বাংলার 1 নম্বর ম্যাগাজিন। তো কারণটা একটাই, কারণ পিএসসির পরীক্ষা রয়েছে, রেলের পরীক্ষা রয়েছে এবং এখন কোশ্চেনের কোনো মা বাবা থাকছে না, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় কোশ্চেন যেমন তুলছি সেরকমভাবেই কিন্তু সাজানো আছে। দেন ইওর লাইফ ইওর চয়েস, তুমি কীভাবে প্রিপারেশন নেবে। চলো কোশ্চেনের অ্যান্সার বলো, কী হবে? নিকোলাস মাদুরো রাষ্ট্রপতি হিসাবে কোথায় রি-ইলেক্টেড হয়েছেন? অ্যান্সার স্যার ভেনেজুয়েলা ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার কী জিনিস, স্যার কী জিনিস আমরা যদি একটু দেখে নিই, সেটা হচ্ছে ভেনেজুয়েলা, এটা দক্ষিণ আমেরিকার একটা দেশ, দক্ষিণ আমেরিকার একটা দেশ ভেনেজুয়েলা, যেখানে অনেকগুলো জলপ্রপাত রয়েছে। বলা যেতে পারে বিশ্বের যে সর্বোচ্চ জলপ্রপাত, যার নাম অ্যাঞ্জেলা জলপ্রপাত ওয়াটারফল, সেটাও কিন্তু সেখানে রয়েছে, যার হাইট হচ্ছে 979 মিটার। এছাড়াও দক্ষিণ আমেরিকার বিখ্যাত বৃহত্তম যে হ্রদ সাউথ আমেরিকার, সেটাও কিন্তু ভেনেজুয়েলাতে আছে, তার নাম কি? মারাকাইবো হ্রদ, এটাও কিন্তু ভেনেজুয়েলাতে অবস্থিত। তাহলে ভেনেজুয়েলার রাজধানীর নাম কি স্যার? আমরা জানি কারেন্সি ক্যাপিটাল থেকে কোশ্চেন দেয়, তাহলে রাজধানীর নাম কি স্যার? ক্যাপিটালের নাম কারাকাস। রাষ্ট্রপতি নিযুক্ত হলেন কে? নিকোলাস মাদুরো। আর কারেন্সির নাম কি স্যার? মুদ্রা হচ্ছে ভেনেজুয়েলা বলিভার। এই স্ট্র্যাটেজিকের পোর্শনগুলো দেখে যেও কিন্তু। আর কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ ম্যানগ্রোভ বুক যদি লাগে তোমার, অর্থাৎ 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার যদি লাগে, তাহলে সরাসরি আমাকে নাম্বারে কল করে, বা কল করার দরকার নেই, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, তাহলেই হবে, কারণ ক্লাসে থাকতে পারি। ওকে, এনিওয়ে চলো পরের কোশ্চেন, দ্রুত বলো। কোন দেশ 2027 সালে মেন্স ক্রিকেট এশিয়া কাপ আয়োজন করবে? 2027, ভালো করে কিয়ারগুলো দেখবে, 2025 সাল কিন্তু বলেনি। 2027 সালে মেন্স ক্রিকেট এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপও বলেনি। 2027 সালে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে কোন দেশ? পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত নাকি বাংলাদেশ? দ্রুত অ্যান্সার কমেন্টে। পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত নাকি বাংলাদেশ? পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত নাকি বাংলাদেশ? স্যার অ্যান্সার হবে বাংলাদেশ। কি স্যার জিনিসটা কি? জিনিসটা হচ্ছে স্যার মেন্স ক্রিকেট এশিয়া কাপ 2025 সালে কিন্তু আয়োজন করছে ভারত, পরের বছরে আয়োজন করছে ইন্ডিয়া, আর 27 সালে আয়োজন করছে বাংলাদেশ। এটা কিন্তু এশিয়ার কাপের মেন্স ক্রিকেট কাপ, সুতরাং খেয়াল করে যেও। কমেন্টে জানিয়ে দাও পরের বারের মেন্স ওয়ার্ল্ড কাপটা, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হচ্ছে। ঠিক আছে, চলো। মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি
লন্ডনের ফেলোশিপ ভারতের কাকে এই উপাধিটা দিল, কাকে সম্মানিত করা হলো, এই ফেলোশিপে কাকে সম্মানিত করা হলো? রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, যেটা একটা রেসপেক্টফুল, একটা মর্যাদাপূর্ণ ফেলোশিপ, ভারতের সম্প্রতি কোন ব্যক্তিকে এই ফেলোশিপটা দেওয়া হয়েছে? অপশান এ ডাক্তার সুন্দর গোপাল শ্রীধর, অপশান বি ডাক্তার অনুরাধা গুপ্ত, নাকি অপশান সি ডাক্তার উপেন্দ্র তিওয়ারি, নাকি ডাক্তার নবীন মিশ্রা? কি হবে অ্যান্সার? কেমিস্ট্রি বিষয়ে গবেষণা করার জন্য কোন বৈজ্ঞানিককে এই সম্প্রতিকালে এই ফেলোশিপটা দেওয়া হয়েছে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি সোসাইটি থেকে? বলো কি অ্যান্সার হবে? স্যার অ্যান্সার ডক্টর সুন্দর গোপাল শ্রীধর ইজ দ্য রাইট অ্যান্সার। খেয়াল করে যেও। চলো পরের কোশ্চেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি ভারতের কোন শহরে মেট্রো রেল করিডর এক্সটেনশন করার জন্য এবং পরিবহন সংযোগ অর্থাৎ ফ্রেট করিডরকে আরও ডেভেলপ করার জন্য $200 মিলিয়ন আর কি ঋণ অনুমোদন করেছে? অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতকে $200 মিলিয়ন ঋণ দিচ্ছে, অনুদান নয়, ঋণ অনুদান দিচ্ছে। ঠিক আছে, কোন শহরকে দিচ্ছে? নাগপুর, নাকি সুরাট, নাকি পুনে, নাকি গাজিয়াবাদ? কোন শহরকে মেট্রো রেল তার সঙ্গে ফ্রেট করিডর ডেভেলপমেন্ট করার জন্য এই টাকা অনুদান মঞ্জুর করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? স্যার অ্যান্সার হচ্ছে নাগপুর, অর্থাৎ পার্টিকুলারলি পশ্চিমঘাট অঞ্চল। দেখে যেও সমস্ত কিছু। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তার প্রতিষ্ঠা কবে? 1966-এর 19 ডিসেম্বর, 1966 সালের 19 ডিসেম্বর, যার হেডকোয়ার্টার মান্দালুয়ং, মেট্রো ম্যানিলা, ফিলিপাইন্স। মূলত ফিলিপাইন্স মনে রাখতে পারলেই হবে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টারের নাম কোথায় আছে? ফিলিপাইন্সে। এবং এশিয়ান ডেভেলপ ব্যাংকের যিনি প্রেসিডেন্ট বর্তমানে আছেন তার নাম কি? মাসাতোসুগু আসাকাওয়া, যিনি জাপানের একজন ব্যক্তি। আর ভাইস প্রেসিডেন্ট হয়ে রয়েছেন অশোক লাভাসা, যিনি ভারতবর্ষের লোক। ভারতবর্ষের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যিনি ডিরেক্টর নিযুক্ত আছেন তার নাম কি? তিনি জাপান থেকে নিযুক্ত আছেন, তার নাম হচ্ছে মিও ওকা। আর নির্বাহী বা অ্যাক্টিং ডিরেক্টর, নির্বাহী পরিচালক কে আছেন? সমীর কুমার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে 68 জন মেম্বারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যার মধ্যে 49টা দেশ রয়েছে এশিয়া প্যাসিফিকের, আর 19টা দেশ রয়েছে এশিয়া প্যাসিফিকের বাইরের কান্ট্রি। অর্থাৎ টোটাল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার কান্ট্রির সংখ্যা হচ্ছে স্যার 68। এগুলো কিন্তু খেয়াল করে যেও। ট্র্যাডিশনাল জিকের পয়েন্ট, বিভিন্ন রকম ইম্পর্টেন্ট অর্গানাইজেশন থেকেও কিন্তু কোশ্চেন দেয়, নানা রকম আপডেটেড। এইগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্টের লিস্টের মধ্যেই পড়ে। তো অ্যাপয়েন্টমেন্ট সবসময় সাম্প্রতিককালে দেবে তার কোনো মানে নেই। ঘুরিয়ে ফিরিয়ে এডিবির থেকে খবর এসছে, এডিবির কিন্তু যারা পজিশনে রয়েছেন তাদের থেকেও কিন্তু নাম আসতে পারে। পয়েন্টটা বোঝার চেষ্টা করো কোত্থেকে কোশ্চেন আসছে। চলো নেক্সট কোশ্চেন। অযোধ্যার রামলালা, আমরা জানি গত বছর রামলালা নিয়ে বিশাল বড় কাণ্ড হয়েছে, খবর হয়েছে, সারা দেশ জুড়ে নয় সারা পৃথিবী জুড়ে বলতে পারো। সনাতনী হিন্দুদের জন্য একটি ভালো খবর, কি না খবর সেটা পরের বিষয়, কিন্তু যাই হোক সনাতনী হিন্দুদের জন্য অবশ্যই ভালো খবর যে রামলালার মন্দির তৈরি হয়েছে, ভারতবর্ষের রামের মন্দির। তো শ্রীরাম অযোধ্যার এই রামলালার ওপর প্রথম ডাক টিকিট প্রকাশ করেছে কোন দেশ? প্রথম কোন দেশ রামলালার ছবিটাকে দিয়ে ডাক টিকিট ছাপানো হয়েছে? অপশান এ ভিয়েতনাম, নাকি অপশান বি লাওস বা লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, নাকি অপশান সি সিঙ্গাপুর, নাকি অপশান ডি ইন্দোনেশিয়া? কি হবে বলো, দ্রুত কমেন্টে জানাও। প্রথম ডাক টিকিট রামলালাকে নিয়ে অযোধ্যা রামলালাকে ছাপানো হলো, কোন দেশ সেটা ছাপিয়েছে? সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, নাকি ভিয়েতনাম? অ্যান্সার কি হবে কমেন্টে দ্রুত জানাও। স্যার এটার অ্যান্সার হচ্ছে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। ঠিক আছে, চলো। অ্যান্ড আজকে লাস্ট খবর, মোস্ট ইম্পর্ট্যান্ট খবরগুলোর মধ্যে যে সিরিজ চলছে ক্লাস 1-এর পর যে ক্লাস 2 হলো, তার লাস্ট খবর। পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসাবে সাম্প্রতিককালে কাকে নিযুক্ত করা হয়েছে? পুদুচেরি একটি ইউনিয়ন টেরিটরি ভারতবর্ষের, সেখানে লেফটেন্যান্ট গভর্নর যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হয়ে থাকেন, কে সাম্প্রতিককালে নিযুক্ত হয়েছেন? অপশান এ রঘুবীর দাস, অপশান বি কে কৈলাস নাথন, নাকি অপশান সি জগদীশ মুখী, নাকি অপশান ডি আচার্য দেবব্রত? কি হবে অ্যান্সার? দ্রুত কমেন্টে কি হবে অ্যান্সার? পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর, স্যার অ্যান্সার কে কৈলাস নাথন। কে কৈলাস নাথন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নিই বিষয়টা কি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতিকালে 9টি রাজ্যের রাজ্যপাল এবং পন্ডিচেরির যে লেফটেন্যান্ট গভর্নর আছেন তাকে নিযুক্ত করেছেন। তাহলে বর্তমানে সাম্প্রতিককালে যে 9টি রাজ্যের রাজ্যপাল পাল্টালো বা নবনিযুক্ত হলেন তারা কারা, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় অ্যাপয়েন্টমেন্টের দিক থেকে। আমাদের পয়েন্ট অফ ভিউ নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন জায়গা থেকে কিন্তু পরীক্ষায় ঘা মারতে পারে, জায়গাগুলো দেখে যাও। তাহলে প্রথম হচ্ছেন তেলেঙ্গানার রাজ্যপাল, নতুন নিযুক্ত হচ্ছেন তেলেঙ্গানার রাজ্যপাল কে, জিষ্ণু দেব বর্মা। তারপরে সিকিমের রাজ্যপাল নিযুক্ত হচ্ছেন কে, ওম প্রকাশ মাথুর। তারপরে স্যার ঝাড়খণ্ডের রাজ্যপাল নিযুক্ত হচ্ছেন তিনি কে, সন্তোষ কুমার গাংওয়ার। তারপর ছত্তিশগড়ের রাজ্যপাল নিযুক্ত হচ্ছেন সেটাকে রমেন ডেকা। মেঘালয়ের রাজ্যপাল নিযুক্ত হচ্ছেন সেটাকে CH বিজয় শঙ্কর। রাজস্থানের রাজ্যপাল নিযুক্ত হচ্ছেন সেটাকে হরিভাই কিষাণ রাও বাগদে। ঠিক আছে, আর কে নিযুক্ত হচ্ছেন স্যার, মহারাষ্ট্রের রাজ্যপাল, তার নাম কি CP রাধাকৃষ্ণন। এবার এই ব্যক্তি কিন্তু আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, তাকে ঝাড়খণ্ড থেকে তুলে নিয়ে এসে মহারাষ্ট্রে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তিনি কিন্তু ঝাড়খণ্ডের সঙ্গে তার আগে তেলেঙ্গানার অ্যাক্টিং বা মানে কার্যনির্বাহী রাজ্যপালও ছিলেন। তো এই পয়েন্টটা দেখে রাখো, মহারাষ্ট্রের যে রাজ্যপাল তিনিও কিন্তু পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ তিনি তার আগে দুখানা রাজ্য সামলে এসছেন। এছাড়া পাঞ্জাবের গভর্নর নিযুক্ত হচ্ছে নতুন করে গুলাবচাঁদ কাটারিয়া। গুলাবচাঁদ কাটারিয়া দেখে যেও, এবং তিনি এর আগে নিযুক্ত ছিলেন আসামের রাজ্যপাল হিসাবে। এবং এই পাঞ্জাবের গভর্নরের সঙ্গে গুলাবচাঁদ কাটারিয়া তিনি কিন্তু আরেকটা জায়গার গভর্নর হচ্ছেন। কোন জায়গা? পাঞ্জাব প্লাস ইউনিয়ন টেরিটরি চণ্ডীগড়ের কিন্তু লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছেন। এছাড়াও আসামে ছিল কে, আমরা একটু আগে দেখলাম আসামের রাজ্যপাল পাল্টাচ্ছে, তো বর্তমানে কে হয়েছেন? লক্ষণ প্রসাদ আচার্য, যিনি আগে দায়িত্ব নিয়েছিলেন কে, গুলাবচাঁদ কাটারিয়া, তাকে সরিয়ে দিয়ে আসামে বর্তমানে হচ্ছে কে, লক্ষণ প্রসাদ আচার্য। আর ইনি মণিপুরের রাজ্যপালের দায়িত্বটাও কিন্তু অতিরিক্ত হিসেবে পালন করছেন। আর লক্ষণের দায়িত্ব কিন্তু আগে সিকিমের রাজ্যপাল ছিলেন। অর্থাৎ চেয়ার শুধু এদিক ওদিক হয়েছে, এক একজন রাজ্যের শিফট চেঞ্জ হয়েছে, দেখে যেও। আর পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর যেটা কোশ্চেন ছিল তার কে হবে অ্যান্সার? কে কৈলাসনাথন। তো মোস্ট ইম্পর্ট্যান্ট খবরগুলোকে আমরা কিন্তু কভার আপ করার চেষ্টা করলাম, যে জনগুলো কিন্তু সাম্প্রতিককালে হট কেক বা হাইলাইটস। আশা করি পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছো। সামনে প্রচুর পরীক্ষা। কী কী স্যার পরীক্ষা? ওয়েস্ট বেঙ্গল মিসলিনিয়াস সার্ভিস 15ই সেপ্টেম্বর ডেট বলে দেওয়া আছে, এখনও অবধি হাতে বাকি রয়েছে 43 দিন। WBPSCর ক্লার্কশিপ পরীক্ষা 16ই নভেম্বর 17ই নভেম্বর বলে দেওয়া আছে, যদিও বলছে নাকি একদিনে পরীক্ষা হবে, দুখানা শিফটে, জানা নেই এখনও। যদি 16ই নভেম্বর পরীক্ষা হয়ে থাকে তাহলে হাতে রয়েছে মাত্র 104 দিন। WBCS প্রিলিমস 2024 সালের পরীক্ষা হয় বলে দিয়েছে 15ই ডিসেম্বর, জানি না পরীক্ষার ডেট পাল্টাবে কি না, কিন্তু 15ই ডিসেম্বর যদি পরীক্ষা হয় তাহলে হাতে রয়েছে মাত্র 134 দিন। স্যার তোমার কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে, আজ থেকে যদি কাউন্টডাউন করা হয়। মিসলিনিয়াস সার্ভিসের ডেট মাত্র 43 দিন হাতে রয়েছে, ক্লার্কশিপের ডেট রয়েছে 104 দিন, আর বিসিএসের প্রিলিমসের ডেট রয়েছে মাত্র 134 দিন। প্রতিবার যদি তোমার প্রিলিমসে আটকে যায়, প্রত্যেকবার যদি মনে করো যে নিজেকে শেয়ানা বন্ধ করো এবং প্রত্যেকবার ওই 2.5 লাখ ছেলে ফর্ম ফিল আপ করছে আর একটুর জন্য তোমার যদি বাকি যাও, তাহলে মনে রাখো তোমার প্রস্তুতিকে একটু গুঁতো মারার দরকার আছে, একটু চাবুক দিয়ে পড়াশোনা করার দরকার আছে, রুটিন পড়াশোনা করার দরকার আছে, নিজের কনসেপ্টকে বারবার করে ভালো করে ভেঙে চুরে তৈরি করার দরকার আছে, ক্লাস টেস্ট মক টেস্ট দিয়ে নিজের দুর্বল জায়গাগুলোকে রেকটিফাই করে সবলতম হওয়ার জায়গা আছে। তোমার যদি এইগুলো ক্রাইটেরিয়া হয় স্যার, তোমার জন্য অপরচুনিটি রয়েছেই। আমরা র্যাপিড রিভিশন ব্যাচ করছি, শুধুমাত্র রিভিশন ব্যাচ নয় স্যার, এর মধ্যে মেন্টারিং প্রোগ্রামও থাকে। কেন স্যার? তার কারণ আমি এর মধ্যে এক্সট্রা করে কি করে দিই, 60 ডেজ একটা স্পেশাল স্টাডি প্ল্যান, যেখানে যেহেতু পরীক্ষাগুলো এগিয়ে আসছে তাই সাম্প্রতিককালে 60 ডেজকে আমরা অফ করে দিয়ে এর ছাড়াও আরেকটু প্রেশার ক্রিয়েট করে 45 ডেজ স্টাডি প্ল্যান আনার চেষ্টা করেছি। এবং এই ক্লাসটা শুরু হচ্ছে কিন্তু 5ই আগস্ট, এই মাসের 5ই আগস্ট কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। সুতরাং তোমার যদি মনে হয় 7 দিনে 7 দিন রেগুলার দিনে 2টো করে ক্লাস করব, প্রতিটা সাবজেক্টের ওপর নিজেকে কমান্ড করব, 1 ঘন্টা করে প্রতিদিন 7 দিনে 7 দিন 2টো করে ক্লাস হবে, হয়তো রোববার একটা করে ক্লাস হবে, কারণ মক টেস্ট থাকবে, ক্লাস টেস্ট মক টেস্ট থাকবে, ফুল লেন্থের মক টেস্ট থাকবে, ক্লার্কশিপের, মিসলিনিয়াসের এবং WBCS এর অনেকগুলো থাকবে, প্রায় 30টার ওপরে, এবং ক্লাস টেস্টের সংখ্যা তো আরও অনেকগুলো থাকবে।
তোমাকে যদি মনে হয় যে স্যার পড়া দেবো, পড়া বুঝবো, নিজের ডাউটগুলো ক্লিয়ার করব, এবং 400-র ওপরের কিন্তু রেকর্ডেড ভিডিও থাকছে যেখানে তুমি তোমার বাড়িতে বসে নিজের পড়া যদি দুর্বল হয়ে থাকো নিজের অফ টাইমে পড়া কিন্তু রেকর্ড দিয়ে তুলে নিতে পারছো। তো লাইভ প্লাস রেকর্ড ক্লাস, সঙ্গে পিডিএফ নোটস, সঙ্গে মক টেস্টের সুযোগ, এই এতগুলো তোমার যদি মনে হয় যে স্যার আমি আপ টু ডিসেম্বর মাস শুধু চালাবো, তাহলে এই র্যাপিড রিভিশন কোর্স তোমার জন্য এসছে। প্রতিটি বিষয়ের আলাদা আলাদা এক্সপার্ট ফ্যাকাল্টিস টিম এবং গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছে। সুতরাং তোমার যদি মনে হয় কোর্স ট্রাভেল করতে হবে, তাহলে নিচে যে স্কল দেওয়ার নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই আমাকে পিটিপি অর্থাৎ প্রিলিমস টু দ্য পয়েন্ট, প্রিলিমস টু দ্য পয়েন্ট এটা লিখে আমাকে তলায় যে নাম্বার যাচ্ছে অর্থাৎ 9143886333 এই নাম্বারে আমাকে সদ্য নিজের নাম লিখে আর পিটিপি লিখে হোয়াটসঅ্যাপ করে তোমার ডিটেল আমি পাঠিয়ে দেবো। আর না হলে বাকি তোমার জীবন, তোমার মর্জি, তোমার ভবিষ্যৎ, আমার কি, কথায় তো আছেই পরের ছেলে যা খুশি করুক। সুতরাং আমার কিছু যাই নেই, আমরা পড়াচ্ছি, তাড়িয়ে পড়াচ্ছি, তেরে পড়াচ্ছি, তেরে পরীক্ষা নিচ্ছি, তেরে মক টেস্ট নিচ্ছি, তেরে কনসেপ্ট ক্লিয়ার চেষ্টা করছি। 5ই আগস্ট ক্লাস শুরু হচ্ছে, তোমার যদি মনে হয় আর নয় বারবার প্রিলিমস ফেল, দেন ইউ ক্যান জয়েন আস। ঠিক আছে, চলো আজকে অবধি, পরের দিন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পরের ক্লাস করবো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।